আচ্ছা, আজকে তোমাদের আলোর অধ্যায় পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে লেন্স। লেন্স নিয়ে আলোচনাটা শুরু করব আজকে। দেখো, লেন্সের সম্পর্কে তোমরা হয়তো অল্প স্বল্প জানো, কিছু তোমরা দেখেছো। লেন্স সবাই, লেন্স বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনে। লেন্স প্রচুর কাজে লাগে। তবে কত রকমের লেন্স হয় এবং তাদের কার্যকারিতা কী, কেন তারা সেই ধরনের বিহেভ করে, সেইগুলো সম্পর্কে আমরা এখানে জানবো। তো গতদিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে একটা সমতল একটা স্ল্যাব, মানে একটা কাঁচের স্ল্যাব, সেখানে আমরা নিয়েছিলাম আয়তাকার কাঁচের স্ল্যাব নিয়েছিলাম। সেই স্ল্যাবের মধ্যে দিয়ে আমরা আলো পাঠিয়ে দেখেছিলাম যে তার প্রতিসরণ কীরকম হচ্ছে, সেটা সম্পর্কে দেখেছিলাম। লেন্সের ক্ষেত্রে তোমরা খুব ভালো করেই জানো যে লেন্সের দুটো তল থাকে জেনারেলি। সেই তল দুটো মূলত গলীয় তলই হয়। গলীয়, আবার এমনও হতে পারে হয়তো একটা তল হয়তো সমতল, একটা গলীয়, এটাও হতে পারে। দুটো তলও গলীয় হতে পারে। এবার গলীয় বলতে তোমরা অলরেডি তোমরা পড়ে নিয়েছো দর্পণের ক্ষেত্রে যে গলীয় দর্পণ বলতে উত্তল দর্পণ হয়, অবতল দর্পণ হয়। তো গলীয় তলের ক্ষেত্রেও, লেন্সের ক্ষেত্রেও সেই ব্যাপারটা নিশ্চয়ই আসবে। অর্থাৎ একটা তল অবতল হতে পারে আর একটা তল উত্তল হতে পারে, অথবা দুটোই অবতল হতে পারে, অথবা দুটো তলই উত্তল হতে পারে। এরকম নানা রকম মানে জায়গা থাকছে যেগুলো হতে পারে। তো আমরা প্রথমে উত্তল এবং অবতল লেন্স নিয়ে আলোচনা করব। যদিও আমাদের কাছে বিভিন্ন টাইপের লেন্স আছে, সেই লেন্সগুলোর বিভিন্ন রকম নাম হয়, তাদের তলের নেচার অনুযায়ী তাদের নামগুলো হয়েছে। যেমন ধরো, দুটো তলই যদি উত্তল হয় তাহলে আমরা সেটাকে উভোত্তল বলি, ঠিক আছে? বা দুটো তলই যদি অবতল হয় তাহলে উভ অবতল বলি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই ধরনের লেন্সগুলোকে উত্তল এবং অবতল বলে থাকি, কনভেক্স এবং কনকেভ লেন্স। এছাড়া এমন হতে পারে যে একটা তল উত্তল, একটা তল অবতল। যেরকম ধরো, যদি আমি ছবিটা আঁকি, বইয়ে দেখবে এরকম বেশ কিছু ছবি আছে। এই এই যদি ছবি আঁকি, অর্থাৎ এই তলটা উত্তল, এই তলটা অবতল, ঠিক আছে? আবার এরকম হতে পারে যে এই তলটা হয়তো উত্তল, এই তলটা তো সমতল, ঠিক আছে? তো সেক্ষেত্রে সমতলোত্তল এরকম নাম হতে পারে এদের। জেনে রাখবে, বিশেষ কিছু খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নয়, বইয়ের ছবিগুলো আছে, এগুলো দেখে রাখবে যে এই সম্ভাবনাগুলো হতে পারে আর কি, সোজা কথা। কিন্তু আমাদের মূলত যেটা কাজ সেটা হচ্ছে যে উভ উত্তল অথবা উভ অবতল, মানে যেটাকে সোজা কথায় আমরা বলি উত্তল লেন্স এবং অবতল লেন্স, তাদের নিয়ে আমাদের আলোচনা। তো সেটা কিভাবে আমরা করব না, আমরা উত্তল লেন্সকে আঁকবো হচ্ছে এইভাবে, এবং অবতল লেন্সকে আমরা আঁকবো এইভাবে ছবিতে। তোমরা খুব ভালো করে জানো যে উত্তল লেন্সের কী হয়, যে মধ্যভাগটা হচ্ছে সব থেকে স্ফীত হয়, যত কিনারার দিকে যাব তত সে পাতলা হতে শুরু করে, ঠিক আছে? অবতল লেন্সের ক্ষেত্রে ঠিক বিপরীত জিনিসটা হয়, যদিও এটা একেবারে একটু অনেকটা সমতলের মতো হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি পরে আবার ভালো করে আঁকবো। অবতলের ক্ষেত্রে তোমরা খুব ভালো করে জানো যে একদম যে মধ্যের জায়গাটা, সেই জায়গাটা সব থেকে পাতলা হয়, ঠিক আছে? যত আমরা সাইডের দিকে যাব তত কিন্তু মোটা হতে শুরু করবে, ঠিক আছে? এবং এটা তুমি হাত দিলেই বুঝতে পারবে জিনিসটা। এখন লেন্সটা পড়ার আগে আমরা যেরকম দর্পণে বেশ কিছু সংজ্ঞা পেয়েছিলাম, সেরকম লেন্সেও কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো কী সেটা না, প্রথমত হচ্ছে যে এর যে তোমার বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধ, সেগুলো কীভাবে হচ্ছে। বক্রতা কেন্দ্রটা একবারে দর্পণের মতোই, দর্পণের যেরকম বক্রতা কেন্দ্র হয় এর ক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে এই যে একটা গলীয় তল আর এই আর একটা গলীয় তল, এই দুটো গলীয় তল মিলে এই উত্তল লেন্সটা তৈরি হয়েছে। এবং এই গলীয় তলগুলো অবশ্যই কোনো না কোনো গোলকের অংশ, ঠিক আছে? এই গোলকটাকে যদি এরকম করে আমি সম্পূর্ণ করি তাহলে বুঝতে পারবো যে এটা একটা গোলকের অংশ, এই তলটুকু শুধু। দেখো, এখানে আমি দ্বিমাত্রিক তলে আঁকছি বলে এটা হয়তো একটা বৃত্ত হয়েছে এবং এটা হয়তো একটা বৃত্তচাপ মনে হচ্ছে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি, তুমি যদি লেন্সটাকে অ্যাকচুয়াল অরিজিনাল লেন্সটা যদি নিয়ে ভাবো তাহলে দেখতে পাবে যে না, ওটা একটা গোলকের অংশ, অর্থাৎ একটা বলের অংশ বিশেষ। তাহলে এই যে গোলকটা পেলাম, সেই গোলকের যেটা কেন্দ্র সেইটাই হচ্ছে তাহলে এই তলের বক্রতা কেন্দ্র, C1 নাম দিলাম। আচ্ছা, একইভাবে আমি যদি এই তলটাকেও যদি একটা বৃত্তকে কমপ্লিট করি তাহলে সেখানেও আমি আর একটা গোলক পাবো, তারও একটা কেন্দ্র পাবো, সেটাকেও আমি বক্রতা
কেন্দ্র বলতে পারি এই তলের ক্ষেত্রে, ঠিক আছে, দুটো তলের বক্রতা কেন্দ্র। অনুরূপভাবে দেখো অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল, কারণ অবতল লেন্সের ক্ষেত্রে এটা একটা গোলীয় তল, যেটাকে আমি গোলকটাকে সম্পূর্ণ করতে পারি এইভাবে এইভাবে, ঠিক আছে, অথবা এটাকে এইভাবে এইভাবে গোলকটাকে সম্পূর্ণ করতে পারি। তাদেরও দুটো কেন্দ্র থাকবে, সেগুলো বক্রতা কেন্দ্র হবে, আমরা অলরেডি পড়েছি এই জিনিসটা। এবার এই বক্রতা কেন্দ্রদ্বয়ের যে যোগফল, সংযোজক সরলরেখা, ঠিক আছে, সেটাকে আমরা এখানে বলি হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, প্রধান অক্ষ। তোমরা শব্দটার সঙ্গে পরিচিত, প্রধান অক্ষ। আচ্ছা, আর কি আছে? বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এই গোলকের যা ব্যাসার্ধ সেটাই বক্রতা ব্যাসার্ধ। এটা কঠিন কিছু নয়। আর একটা আছে, সেটা হচ্ছে যে লেন্সের উন্মেষ। উন্মেষ কাকে বলে না, এই যে লেন্সটা আমি দেখতে পাচ্ছি, সেই লেন্সটা যে দুটো যে গলীয় তল তারা যেখানে মিলিত হয়েছে, সেই মিলিত হয়েছে কি একটা বৃত্তাকার তলে তারা মিলিত হয়েছে। এটাকে যদি আমি অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক তলে, এটাকে হয়তো একটা লাইন মনে হচ্ছে, এই যে দাগটাকে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এই তল আর এই তল কিন্তু যদি আমি এইভাবে দেখি যে দুটো এরকম দুটো তল, গলীয় তল এইভাবে মিট করছে, তাহলে কিন্তু তারা কিন্তু একটা বৃত্তাকার তলে গিয়ে মিলিত হবে অরিজিনালি। তাই সেই বৃত্তাকার যে তল, সেই বৃত্তাকার তলের যে ব্যাস, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে এইটাকে বলা হয় হচ্ছে উন্মেষ, ঠিক আছে, উন্মেষ বলা হয় লেন্সের, L1 L2। আচ্ছা, এছাড়া তোমার প্রধান অক্ষ তো আমি বললাম। আচ্ছা, আর কি আছে? আর আছে তোমাদের হচ্ছে আলোক কেন্দ্র। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আলোক কেন্দ্র কি, তোমরা খুব ভালো করেই জানো যে লেন্সের মধ্যে দিয়ে আলো যদি যায়, লেন্সের দেখেই তুমি বুঝতে পারছো এটা তো সমতল কাঁচের স্ল্যাব নয়, এটা মাঝখানটা স্ফীত, সাইড এটা পাতলা বা এরকম দেখতে পাচ্ছ, যার একটা ইরেগুলারিটি আছে, কিছুটা তো ইরেগুলারিটি আছেই, একেবারে সমতল নয়। তার মানে এটা খুব পরিষ্কার যে এখান দিয়ে যখন আলো আমি যদি প্রবেশ করাই, সেই আলোটা কিন্তু মানে যেরকম উইদাউট কোনো চ্যুতি ছাড়াই যেভাবে বেরিয়ে গেছিলো, সেই চ্যুতি ছাড়া কিন্তু বেরোবে না। সমতল স্ল্যাবে যেটা হয়েছিল, এখানে কিন্তু চ্যুত হবে, খুব স্বাভাবিক, প্রতিসরণ ঘটবে এবং সেই প্রতিসরণের ফল কিন্তু চ্যুত হবে। কিন্তু এখানে লেন্সের এমন একটা বিন্দু আছে, যে বিন্দুর মধ্যে দিয়ে যদি আলো যায়, তাহলে কিন্তু সেই আলোটার কোনো রকম কোনো বিচ্যুতি হবে না, ঠিক আছে। কীরকম সেটা না, ধরো এই আমি আলো পাঠালাম, সোজা সে গেল, সে গিয়ে এভাবে বেরিয়ে চলে গেল, অর্থাৎ কোনো দিকে কোনো বিচ্যুত হলো না। এটা যদি প্রধান অক্ষ হয়, তাহলে অর্থাৎ আপতিত রশ্মি এবং লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত রশ্মি যদি একই সরলরেখায় থাকে, তাহলে সেই রশ্মিটি লেন্সের ভেতরে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। সোজা কথায় দেখো, আলোক কেন্দ্রকে আমি সংজ্ঞা আলোক কেন্দ্রের খুব আসে পরীক্ষায়, সংজ্ঞা দেয় লিখতে, দিলে কিন্তু ছবিটা অবশ্যই আঁকতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে লেন্সটা যদি মোটা হয়, এরকম যদি মোটা লেন্স হয়, এটা ধরো আলোক কেন্দ্র, সেক্ষেত্রে আমার এই যদি আলোটা গিয়ে পড়ে, এই আলোটা কিন্তু তোমরা খুব ভালো করেই জানো যে এটা কিন্তু বেঁকবে এখানে গিয়ে, ঠিক আছে, একটু বেঁকে গেল, বেঁকে যাওয়ার পর আবার যখন এটা, অর্থাৎ কারণ বায়ু থেকে কাঁচে ঢুকলো তাই বেঁকে গেল, কাঁচ থেকে আবার যখন বায়ুতে ঢুকবে তখন আবার এটা বেঁকে যাবে এরকম। কিন্তু যতই বেঁকুক, দেখা যাচ্ছে যে এই আপতিত রশ্মি এবং এই যে নির্গত রশ্মি, এরা একই সরলরেখা হতে থাকলো না, কিন্তু প্যারালাল থাকলো, ঠিক আছে, PQ আর S প্যারালাল থাকলো, তারা সমান্তরাল থাকলো, ঠিক আছে, PQ এবং RS পরস্পর সমান্তরাল। তাহলে আমি তো বলতে পারবো না যেটা চ্যুতি ঘটেছে, চ্যুতি কিন্তু ঘটেনি, কারণ কোনো অ্যাঙ্গেলে কিন্তু তারা বেঁকে যায়নি, তাই এটা পরস্পর সমান্তরাল আছে, অর্থাৎ তাদের কোনো চ্যুতি হয়নি। সেক্ষেত্রেও কিন্তু এই যে রশ্মিটা প্রধান অক্ষের ভেতরে, লেন্সের ভেতরে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এটা কিন্তু পুরু লেন্সের ক্ষেত্রে যদি এরকম হয়, এবার এই লেন্সটা যত সরু হবে, এরা যে প্যারালাল রে বা দুটো যে সমান্তরাল রশ্মি, তারাও পরস্পরের কাছে সরে আসবে। এবং তোমাদের বইয়ে দেখবে একদম পাতলা লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, পাতলা লেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একবারে এরকম সোজা বেরিয়ে চলে গেছে, যেটা আমি প্রথমে ছবিটা এঁকেছিলাম, অর্থাৎ একই সরল রেখায় চলে গেছে, ঠিক আছে, একই সরল রেখায় চলে গেছে। সেক্ষেত্রেও আমি এটাকে আলোক কেন্দ্র বলতে পারি। অর্থাৎ
সোজা কথা হচ্ছে যে আপতিত রশ্মির সঙ্গে নির্গত রশ্মির কোনো রকম কোনো চ্যুতি হবে না। এই রকম যদি ঘটনা ঘটে তাহলে লেন্সের ভিতরে প্রধান অক্ষকে ওই রশ্মিটা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আলোককেন্দ্র। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কিন্তু পয়েন্ট, এই আলোককেন্দ্রের সংজ্ঞা এবং ছবি দুটোই কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু তোমার অবতল লেন্সের ক্ষেত্রেও হয় একই জিনিস, ঠিক আছে? সব জিনিসটা হয়তো উত্তল অবতল আমি পাশাপাশি বোঝানো সম্ভব হচ্ছে না, তাও এটা কিন্তু উত্তলের ক্ষেত্রেও যেমন হয় অবতলের ক্ষেত্রেও ঠিক তেমনি হয়। তাহলে এই হলো আলোক কেন্দ্র। এইবার যেটা আসছে তোমরা যেটা নিচু ক্লাসে পড়েছো যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। হ্যাঁ, অভিসারী লেন্স বলা হয়, অভিসারী লেন্স, আর এটাকে অপসারী লেন্স বলা হয়। এটা তোমরা জানো, ঠিক আছে? অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। এর একটা কারণ আছে। অভিসারী রশ্মি কাদেরকে বলে? আমরা জানি যে অভিসারী রশ্মি হচ্ছে যে যখন আলোক রশ্মিগুলো এসে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন আমরা তাকে অভিসারী রশ্মি বলি। তীরচিহ্ন অবশ্যই মাস্ট। আমি ক্লাস 7-এ পড়ানোর সময় তো তোমাদেরকে বলেছিলাম যে এই তীরচিহ্ন দিতে হবে, তা নাহলে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বোঝানো যায় না, ঠিক আছে? এবং সেই ছবির কোনো মানেই হয় না। অপসারী ক্ষেত্রে তোমরা জানো যে একটা বিন্দু থেকে সেটা ছড়িয়ে পড়বে বাইরের দিকে, অর্থাৎ এটা অপসারী। অবতল লেন্সকে আমরা সেই অপসারী লেন্সটা বলি। এখন কথা হচ্ছে যে এটা কেন হয়, এই অভিসারী অপসারী লেন্স এদেরকে আমরা কেন বলি? তো সোজা কথা যদি কেন বলি তাহলে তার উত্তর হবে এটাই যে উত্তল লেন্সকে ওপর আমি যদি কোনো সমান্তরাল আলোকরশ্মি নিয়ে এসে যদি ফেলি তাহলে কি হবে, তারা গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, তাই এটাকে অভিসারী রশ্মি বলছি। অর্থাৎ অভিসারী রশ্মিতে পরিণত করে দিল সমান্তরাল আলোকরশ্মিটাকে, তাই অভিসারী রশ্মি বলতে পারছি। যদি এটা অবতল লেন্স হতো, এই অবতল লেন্সের যদি আমি একটা প্রধান অক্ষের প্যারালাল হতে পারে, অথবা এমনি প্যারালাল রেও যদি আমি পাঠাই এরকম, তাহলে দেখা যাবে যে তারা এরকমভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে, ঠিক আছে? রেগুলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, মিলিত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আরও তারা ছড়িয়ে গেল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অপসারী রশ্মিতে পরিণত করে দিল, তাহলে এটাকেও তাই অপসারী লেন্স বলতে পারি। এই অবধি আমরা ক্লাস 7-এ পড়েছি। কিন্তু এবার কথা হচ্ছে যে কেন হয় যদি জানতে হয় তাহলে আমাকে প্রথমে একটু ভেঙে দেখতে হবে যে এই উত্তল লেন্সটা অ্যাকচুয়ালি কী। এই উত্তল লেন্সটা যখন আমি নিলাম, এই উত্তল লেন্সটাকে আমি যদি এরকম কতগুলো টুকরোতে ভাঙি তাহলে আমি যে দেখতে পাবো যে কতগুলো, দেখো ভালো করে উপর থেকে ভালো করে যদি আমি লক্ষ্য করি, এরকম বিভিন্ন টুকরোতে ভাঙলাম, এই যে একটা জায়গা তৈরি হলো, এটা একটা অনেকটা প্রিজমের মতো তৈরি হচ্ছে। যদি আমি ত্রিমাত্রিক ক্ষেত্রে যদি এটাকে ভেবে থাকি, একটা প্রিজমের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে? আবার তার নিচের যে অংশটা সেটাও দেখো প্রিজমের মতো। হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার এখানে তো এই প্রতিসারক কোণটা তৈরি করলো না। হ্যাঁ ঠিকই, কোণটা হয়তো তৈরি করেনি, কিন্তু কোণটা তৈরি হতে যাচ্ছে, কিন্তু তৈরি হয়তো হয়নি। বাট প্রিজমের মতো কিন্তু একটা সে বিহেভ করবে, কারণ তার চেহারাটা দেখো প্রিজমের মতো। দেখো প্রত্যেকটা জায়গা ভাবো, এই যে যেরকম প্রিজমের যে শেপটা, অর্থাৎ আমরা প্রিজম আঁকার সময় যেটা এঁকেছিলাম দ্বিমাত্রিক তলে, কারণ এটা কিন্তু তোমাকে ত্রিমাত্রিকে ভাবতে হবে। ত্রিমাত্রিকে প্রিজমও কিন্তু এরকম দেখতে হয় না। আমি জানি যে দ্বিমাত্রিক তলে আমরা প্রিজমকে এভাবে আঁকি, এখানেও তাই, যেহেতু লেন্সটাকে দ্বিমাত্রিকভাবে দেখানো হচ্ছে, ত্রিমাত্রিকভাবে দেখালে প্রিজমের ফিগারটাই কিন্তু নিত এটা। তাহলে এইগুলো কিন্তু এক একটা ছোট প্রিজমে বিভক্ত হয়ে যাচ্ছে লেন্সটা। এখন প্রিজমের নেচার তোমরা খুব ভালো করে জানো যে প্রিজমে যখন একটা কোনো আলো এসে পড়ে, প্রিজম সেই আলোটাকে সর্বদা ভূমির দিকে বেঁকিয়ে দেয়। তোমরা অলরেডি আগের দিনই পড়েছো যে ভূমির দিকে বেঁকিয়ে দেয়, ঠিক আছে? নিজের ভূমির দিকে সবসময় বেঁকিয়ে দেয়, প্রিজমের এটা নেচার। তাহলে এই যে প্রিজমগুলো উত্তল লেন্সকে যখন আমি ছোটো করে ভাঙছি, তার যে প্রিজমগুলো, তার শীর্ষক বিন্দুটা কোন দিকে না উপরের দিকে সবসময়, ঠিক আছে? এখানে শীর্ষবিন্দুটা বা প্রতিসারক যে বিন্দুটা, বা এই প্রতিসারক যে তলটা, বা প্রতিসারক কোণটা বা শীর্ষ বিন্দুটা, সেটা কিন্তু সবসময় উপরের দিকে থাকছে। তাহলে দেখো এই সব প্রিজমগুলোরই কিন্তু শীর্ষ বিন্দুটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে যদি আলো এসে পড়ে তাহলে সবাই তাহলে কী করবে, ভূমির দিকে বেঁকানোর চেষ্টা করবে। তাহলে ভূমির দিকে বেঁকালে কী হবে, তারা এক জায়গায় মিলিত হওয়ার চেষ্টা হবে। আচ্ছা, একইভাবে যদি তুমি এই দিক থেকে ভাবো, তাহলে এই দিকেরও দেখো তুমি শীর্ষবিন্দুগুলো কিন্তু বাইরের দিকে, অর্থাৎ এখানে যদি কোনো আলো এসে পড়ে তাহলে সেই আলোটা কিন্তু এই দিকে বেঁকিয়ে দিবে, অর্থাৎ কারণ এর ভূমি কিন্তু এইটা, তখন এরও ভূমি কিন্তু এইটা, তাহলে এখানে এসে আলো পড়লে কী হবে না, সে এই দিকে বেঁকবে, ভূমির দিকে বেঁকবে, ঠিক আছে? অর্থাৎ তার উত্তল লেন্সের ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলো কিন্তু একদম ধারের দিকে, এজের দিকে, তাই তারা কিন্তু সবসময় চাইবে কি না,
আলোটাকে সেন্টারের দিকে নিয়ে আসা, অর্থাৎ আলোক কেন্দ্রের যে ব্যাপার রয়েছে সেই দিকে সেন্টারের দিকে, লেন্সের সেন্টারের দিকে নিয়ে আসবে সবাই মিলে। তার ফলে কী হবে, উত্তল লেন্স এই অভিসারী রশ্মিটা তৈরি করছে, ঠিক আছে, অর্থাৎ কনভার্জিং রে তৈরি করছে, যেটাকে কনভার্জ করছে একটা পয়েন্টে এসে, ঠিক আছে। অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে, অবতল লেন্সটাকে যদি আমি এখন এইভাবে ভাঙি, এই ছোটো ছোটো টুকরে যদি ভাঙি এইভাবে, তোমাদেরকে আমি যদি ভাঙি, দেখো ভালো করে, আমার ছবিটা ভালো হয়নি একেবারেই, সত্যি ঠিকই একদম ভালো হয়নি ছবিটা, এইভাবে যদি ভাঙতে পারি, আচ্ছা, তাহলে তোমরা ভালো করে দেখো, এই প্রথমে উপরের জায়গাটাকে লক্ষ্য করো, এই উপরের জায়গাটাকে লক্ষ্য করো, দেখো এরও কিন্তু শীর্ষবিন্দুটা আসছে কিন্তু তোমার এই দিকে, অর্থাৎ আলোক লেন্সের কেন্দ্রের দিকে, এবং ভূমিটা কিন্তু বাইরের দিকে। এর যেমন দেখো ভূমিটা হচ্ছে কেন্দ্রের দিকে, এই যে লেন্স যে প্রিজমগুলোতে ভেঙেছি ছোটো 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 প্রিজমে, সেই প্রিজমগুলোর কিন্তু ভূমিটা হচ্ছে কেন্দ্রের দিকে, আর শীর্ষবিন্দুটা হচ্ছে বাইরের দিকে। এর 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 ক্ষেত্রেও তাই, এদিক থেকে যদি ভাবি তাও দেখো শীর্ষবিন্দুটা বাইরের দিকে, ভূমিটা ভেতরের দিকে, তাই ভূমির দিকে কেন্দ্রের দিকে বেঁকানোর চেষ্টা করছে আলোটাকে। এদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, এদের আবার ভূমিটা কিন্তু বাইরের দিকে, শীর্ষবিন্দুগুলো কিন্তু হচ্ছে কেন্দ্রের মুখ, লেন্সের কেন্দ্রের দিকে। এই তল থেকে যদি ভাবি তাতেও তাই, দেখো এদিকে দেখো ভূমিগুলো বাইরের দিকে, ঠিক আছে, আর শীর্ষটা হচ্ছে যে কেন্দ্রের দিকে। তাহলে এখানে যদি কোনো আলো এসে পড়ে তাহলে সে কী করবে, সে তো ভূমির দিকে মেকবে, ভূমি তো বাইরে, তাহলে বাইরের দিকে নিয়ে চলে যাবে। এখানেও ঠিক তাই, যদি আলো এসে পড়ে সেও ভূমি তার বাইরে, তাহলে বাইরের দিকে নিয়ে যাবে। এখানে যদি আলো এসে পড়ে তাহলে কী হবে, এর ভূমি বাইরের দিকে, সেক্ষেত্রে বাইরের দিকে নিয়ে আসবে। এই তলে এসে যদি আলো পড়ে তাহলে সেটাও বাইরের দিকে। অর্থাৎ প্রিজমের ব্যাখ্যা থেকে আমি লেন্সকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে এখানে, ঠিক আছে। তোমাদের বইয়েও আছে সেই জিনিসটা, ভালো করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এই কারণে এরা বাইরের দিকে ছড়িয়ে দিচ্ছে। এখন তুমি বলবে যে দুটো লেন্সেরই কিন্তু এই যে মধ্যের যে অংশটা, এরা কিন্তু কাঁচের স্ল্যাবের মতো, দেখো একদম, এখানে কিন্তু কোনো শীর্ষও নাই, কোনো ভূমিও নাই। এরও তাই, এর ক্ষেত্রেও কিন্তু তাই, একদম যে আলোক কেন্দ্রের যে অংশটা সেটা কিন্তু কাঁচের স্ল্যাবের মতো। অর্থাৎ তা সেখানে কী হবে, সেখানে আলো এসে যখন পড়বে সোজাসুজি বেরিয়ে চলে যাবে, কোনো চ্যুতি ছাড়াই বেরিয়ে চলে যাবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু বাইরের দিকে কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটবে। তো এই কারণে এইটাকে বলা হচ্ছে, অবতল লেন্সকে বলা হচ্ছে তোমার অভিসারী লেন্স, অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স, এবং এটা হচ্ছে কনভার্জিং বা তোমার অভিসারী লেন্স। নেক্সট আমার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফোকাস। ফোকাস সম্পর্কে তোমরা পড়েছো, দর্পণের ক্ষেত্রেও পড়েছো, এখানেও পড়বে। উত্তল লেন্সের ক্ষেত্রে এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের এটা হচ্ছে আমি প্রধান অক্ষ ধরছি, ঠিক আছে। প্রধান অক্ষ আমি বারবারে বলেছি, প্রধান অক্ষ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস লেন্সের ক্ষেত্রে। এই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি কোনো উত্তল লেন্সে মধ্যে দিয়ে প্রতিসৃত হয়, তাহলে প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের ওপরেই একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু, ঠিক আছে, মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস এটা, ঠিক আছে। আচ্ছা, মুখ্য ফোকাস বলা হয় এই বিন্দুটাকে। তোমরা এটা দর্পণের ক্ষেত্রেও দেখেছো এই জিনিসটা। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উত্তল দর্পণে, উত্তল লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন তারা একটা জায়গায় মিলিত হবে, তখন আমি সেটাকে বলবো যে এটা মুখ্য ফোকাস। আচ্ছা, একইভাবে যদি বলি যে অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে ফোকাসটা কী হবে। এবং আরও একটা ভালো একটা কথা বলে রাখা ভালো, যে এখানে দেখো আলোক রশ্মিগুলো কিন্তু এটা মিলিত হয়ে একটা ফোকাস তৈরি করছে, অর্থাৎ এটা কিন্তু একটা সৎ বিন্দু, ঠিক আছে, সৎ বিন্দু উৎস। কারণ এখানে আমি এখানে পর্দাকে ধরি, তাহলে কিন্তু সেই আলোগুলো কিন্তু এখানে এসে মিট করবে। তোমরা খুব ভালো করে জানো যে যখন আতস কাচ ব্যবহার করো তোমরা, তখন আতস কাচ দিয়ে যখন এই কাগজ পোড়াও, তখন দেখবে যে আতস কাচটাকে কী করো, সূর্যের ওই যে আলোটা আসছে, ওটা যেহেতু অনেক দূর থেকে আসছে, ওটাকে আমরা প্যারালাল বা সমান্তরাল আলোক রশ্মি হিসাবে ধরে নিতে পারি। তো তাদেরকে গিয়ে তোমরা চেষ্টা করো কি না, ওই কাগজটাকে ফোকাস দূরত্বে গিয়ে রাখার, যাতে করে, এবং দেখবে যে ওই ছোট্ট আলোটা সূর্যের এই একটা আলোর একটা স্পট গিয়ে কাগজের ওপর পড়ছে, এবং তারপরে কিন্তু এটা পুড়ে যাচ্ছে। এটা খুব ভালো করে জানো যে ওটা যদি আমি উত্তল যে লেন্স, সেটাকে যদি কাগজের ওপর এমনি রেখে দিই, তাহলে কিন্তু কাগজ কোনোদিনও পুড়বে না। হ্যাঁ, আমাকে কী করতে হবে না, সূর্যের আলোটাকে ওই কাগজের ওপরে ফোকাস করতে হবে, ঠিক আছে। ফোকাস করলে কি হবে না, এই পুরো যে রে মানেই এখানে হিট, যেহেতু সূর্যের আলোর সঙ্গে তাপ আসছে, সেই তাপটা গিয়ে এক জায়গায় মিলিত হচ্ছে, ঠিক আছে। এই মিলিত হওয়ার ফলে এই যে তাপ, অর্থাৎ তাপের পরিমাণটাকে বাড়ানো হচ্ছে ওই জাস্ট একটা পয়েন্টে, তার ফলে কী হচ্ছে, ওটা পুড়ে যাচ্ছে।
এইভাবেই কিন্তু আমরা করি। একটা জাস্ট দেখবে তোমরা অনেকেই ছোটোবেলায় হয়তো করেছো, আমি যতদূর ধারণা, না করলে এখন করে নিতে পারো, যেখানে উত্তল লেন্স কিনে খবরের কাগজ পড়ানো হয়, মোটা কাগজ পড়ে না খুব একটা, খবরের কাগজ কিন্তু পড়ে সূর্যের ভালো তাপ থাকলে, খাতার কাগজও পড়েছে দেখেছি, তবে খুব মোটা কাগজ হলে পড়তে পারবে না। আমরা তো ছোটোবেলায় খুব করেছি এই জিনিসগুলো, আমাদের ভালো লাগতো খুব। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই ফোকাসে তোমাকে নিয়ে আসতে হবে কাগজটাকে, যেখানে সেখানে কাগজটাকে ধরলে কিন্তু কোনোদিনও পড়বে না। আচ্ছা, এবার যদি আমি বলি অবতল লেন্সের ফোকাস, তাহলে কোনটা? অবতল লেন্সে তো এরকম ব্যাপার হয় না। তোমরা এটা উত্তর তোমরা জানো খুব ভালো করে, কারণ যেহেতু তোমরা দর্পণটা পড়েছো, যে এরকম অবতল লেন্সের ক্ষেত্রেও আমি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে যদি আমি অবতল দর্পণের উপর, অবতল লেন্সের উপর যদি ফেলি, তাহলে তারা কি করবে না, এরকমভাবে অপসারী রশ্মিগুচ্ছতে পরিণত হবে। ঠিক আছে, যাদের মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কাজেই আমি এই দিকে ফোকাসটাকে কখনোই পাবো না। ফোকাসটা কী করে পাবো না, এদেরকে যদি পিছনের দিকে ডট ডট দিয়ে বাড়িয়ে দিই, তাহলে গিয়ে তারা দেখবো যে হ্যাঁ একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এইটাই কিন্তু অবতল দর্পণের ফোকাস, অবতল লেন্সের ফোকাস। ঠিক আছে, আমি বারবার দর্পণ বলে ফেলছি, অবতল লেন্সের ফোকাস। তাহলে দেখো, পিছনের দিকে বাড়িয়ে দেওয়ার ফলে এই ফোকাসটা কিন্তু তৈরি হলো, অর্থাৎ এটা খুব পরিষ্কার যে এই বিন্দুটা কিন্তু বাস্তবে নেই, তার মানে এটা কিন্তু একটা অসৎ বিন্দু। তাহলে অবতল লেন্সের যে মুখ্য ফোকাস, সেটা কিন্তু একটা অসৎ বিন্দু। ঠিক আছে, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু মুখ্য ফোকাস কিন্তু হচ্ছে সৎ বিন্দু। তাহলে এটা হচ্ছে সেই অবতল। এবার আমার চোখ যদি এখানে থাকে, এখান থেকে যদি আমি দেখি, তাহলে আমার মনে হবে যে কোনো একটা বিন্দু থেকে এই রশ্মিটা বেরিয়ে আসছে। ঠিক আছে, ছটার মতো বেরিয়ে আসছে এই রশ্মি থেকে। অর্থাৎ সেক্ষেত্রে আমি সংজ্ঞাতে কী বলবো, যে অবতল লেন্সের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল, অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অপসারিত প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হয়, প্রধান অক্ষের ওপর সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস অবতল লেন্সের। দেখো এখানে মনে হওয়ার ব্যাপারটা হচ্ছে, এখানে আমি কি বললাম যে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে গিয়ে মিলিত হয়, সেটাকে উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলছি। আর এখানে কি বলছি, প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ তুমি এখানে চোখটা রাখলে তোমার মনে হবে যে এখান থেকে বোধহয় বেরিয়ে আসছে, কারণ তুমি কিন্তু প্যারালাল রেগুলার দেখতে পাবে না এখান থেকে। ঠিক আছে, তোমার মনে হবে যে না, এখান থেকে এই বিন্দুটা থেকে একটা কোনো রে বেরিয়ে আসছে, এরকম করে ছটার মতো এরকম করে জাস্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাইভার্স করে বেরিয়ে আসছে অপসারী রশ্মি হিসাবে। তাহলে মনে হওয়ার একটা ব্যাপার আসছে, অর্থাৎ সেক্ষেত্রে এটা অসৎ বিন্দু দেখেই বুঝতে পারছো। কারণ আমি যদি এখানে এই লেন্সের এখানে পিছনে গিয়ে এসে আমি এটা পর্দা ধরতে চাই, আমি কি খুঁজে পাবো? এই বিন্দুটাকে কোনোদিনও খুঁজে পাবো না পিছনে এসে। আমি এখান থেকে দেখলে মনে হবে যে হ্যাঁ আছে, কিন্তু বাস্তবে নেই। তাহলে এখানে একটা জিনিস দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে, আমি দর্পণ বলছি, দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল যে অবতল দর্পণে কিন্তু আমরা কিন্তু যে ফোকাসটা পেয়েছিলাম সেটা কিন্তু একটা সৎ বিন্দু ছিল, হ্যাঁ, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু যে ফোকাসটা পেয়েছিলাম সেটা কিন্তু অসৎ বিন্দু ছিল। হোয়ারাজ এইখানে উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমি সৎ বিন্দু পাচ্ছি ফোকাসটাকে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাসটা হচ্ছে একটা অসৎ বিন্দু। তাহলে এই একটা জায়গা এখানে আমি আছে, এই পয়েন্টটা এই জন্য আমি বলে রাখলাম যে তোমাদের জিনিসটা মাথায় থাকে। আচ্ছা, এটা হলো মুখ্য ফোকাস। এবার আসছি আমি গৌণ ফোকাস। আচ্ছা, গৌণ ফোকাস কাকে বলে না, তোমরা এটাও তো পড়েছো, গৌণ ফোকাসটাও তোমরা পড়েছো, যে এরকম একটা উত্তল লেন্স, তার প্রধান অক্ষ এখন এমন যদি হয় যে হ্যাঁ আমি প্যারালাল রেই ফেললাম, ঠিক আছে, সমান্তরাল আলোকরশ্মিই ফেললাম উত্তল লেন্সের উপর, কিন্তু সেটা প্রধান অক্ষের সমান্তরাল নয়, অন্য যে কোনোভাবে সেটা সমান্তরাল হতেই পারে, তাহলেও কিন্তু তারা গিয়ে এখানে গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, কিন্তু সেটা প্রধান অক্ষের ওপর কিন্তু হবে না। ঠিক আছে, আর একটা বিন্দুতে গিয়ে কিন্তু মিলিত হবে। এটা কিন্তু সত্যি যে প্যারালাল রে যদি আমি ফেলি, তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই অভিসারী রশ্মি হিসাবে গিয়ে একটা বিন্দুতে গিয়ে কিন্তু মিলিত হবে। তাহলে সেই যে বিন্দুটা, সেইটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। ঠিক আছে, গৌণ ফোকাস। ঠিক আছে, সেকেন্ডারি ফোকাস বলা হয় এটাকে প্রিন্সিপাল ফোকাস বলা হয়, এটাকে সেকেন্ডারি ফোকাস বলা হয়। আচ্ছা, কী তাহলে একবার বলে দিই জিনিসটা, যে কোনো প্যারালাল রে, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল নয়, এরকম একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা যেখানে গিয়ে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস উত্তল লেন্সে। আচ্ছা, এখন
এই যে মুখ্য ফোকাস ছিল, এই গৌণ ফোকাস, তাহলে একটা জিনিস ভালো করে দেখো যে গৌণ ফোকাস কিন্তু প্রচুর হতে পারে, ঠিক আছে? গৌণ ফোকাস কিন্তু প্রচুর হতে পারে। অর্থাৎ আমার এই আমি যে প্যারালাল রেটাকে যেটা ফেলছি, সেই প্যারালাল রেটাকে কীভাবে ফেলছি তার উপর ডিপেন্ড করছে। এটা যদি আমি আরেকটু বেশি কোণ করে ফেলতাম তাহলে হয়তো এখানে হতো, বা এদিক থেকে যদি ফেলতাম, এইভাবে যদি ফেলতাম তাহলে ওইখানে হতো, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে, কিন্তু তবুও বলছি যে এইখানে এই প্রধান অক্ষের উপর লম্বভাবে যদি একটা তল কল্পনা করা যায়, ঠিক আছে, যে তলের ওপর ফোকাস বিন্দুটা অবস্থান করছে, এই রকম যদি একটা তল উপর যদি কল্পনা করা যায়, তাহলে এই গৌণ ফোকাসগুলো, সব গৌণ ফোকাসগুলোই কিন্তু এই তলের ওপর অবস্থান করবে, ঠিক আছে? এই গৌণ ফোকাসগুলো কিন্তু তাহলে সব এই তলের ওপর অবস্থান করবে। সেই যে তলটা, সেই তলটাকে বলা হয় ফোকাস তল, ঠিক আছে? ফোকাস তল। আচ্ছা, তাহলে ফোকাস তলটা কি না, প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত যে তলের ওপর মুখ্য ফোকাস অবস্থান করে বা ফোকাস বিন্দু অবস্থান করে, সেই তলটাকে বলা হয় প্রধান ফোকাস তল। দেখো, প্রধান অক্ষের সাথে লম্ব হবে কিন্তু অনেক তল হতে পারে, এই 1 2 3 অনেক তল হতে পারে, ঠিক আছে? প্রধান অক্ষের সঙ্গে লম্ব কিন্তু তারা, কিন্তু এগুলো কিন্তু ফোকাস তল নয়। ফোকাস তল কে না, মুখ্য ফোকাসটা দিয়ে যে তলটা যাচ্ছে, আবার সেই তলটা কিন্তু প্রধান অক্ষের সাথে লম্ব। দেখো, শুধু মুখ্য ফোকাস দিয়ে গেলেও হবে না, মুখ্য ফোকাস দিয়ে কিন্তু এরকম তলও হতে পারে, এরকম তলও হতে পারে, সেগুলো কিন্তু নয়। তাহলে দুটো শর্ত, এক হচ্ছে যে প্রধান অক্ষের সাথে লম্ব হতে হবে, 2 নম্বর হচ্ছে যে সেই তলের ওপর মুখ্য ফোকাস বিন্দু অবস্থান করতে হবে, তবে সেই তলটাকে আমি ফোকাস তল বলতে পারবো। এবং এই গৌণ ফোকাসগুলো সবাই কিন্তু এই ফোকাস তলেই অবস্থিত হবে। গৌণ ফোকাস কিন্তু তুমি যে প্যারালাল রেকে তুমি যেভাবেই ফেলো না কেন, তারা কিন্তু গৌণ ফোকাসে গিয়ে মিলিত হবে। এবং এই গৌণ ফোকাসগুলো কিন্তু যেখানে সেখানে তৈরি হয় না, কিন্তু সব এই ফোকাস তলেই তৈরি হবে, ঠিক আছে? হয়তো মুখ্য ফোকাসের উপর তৈরি হবে না। মুখ্য ফোকাসে কখন তৈরি হবে, যদি প্রধান অক্ষের প্যারালাল রে ফেলি তবেই মুখ্য ফোকাস হবে, আদারওয়াইজ কিন্তু গৌণ ফোকাসে গিয়ে তৈরি হয়ে যাবে, গৌণ ফোকাস হবে। এবার একটা মাধ্যমিক একটা প্রশ্ন দিয়েছিল গত বছর, যে প্রশ্নটা ছিল এরকম যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর কোথায় গিয়ে মিলিত হয়? সবাই লিখেছিল ফোকাসে গিয়ে মিলিত হয়। কারণ জিনিসটা কেউ মাথাতেই আনছে না যে ওখানে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল কথাটা একবারও বলেনি, ওরা শুধু বলেছে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিষ্ঠিত হয়ে কোথায় মিলিত হবে। তখন উত্তরটা হবে হচ্ছে ফোকাস তলে মিলিত হবে, হ্যাঁ, কারণ ওটা কিন্তু গৌণ ফোকাসের কথা বলছে অ্যাকচুয়ালি। এবার তুমি যদি শুধু লেখো যে গৌণ ফোকাসে গিয়ে মিলিত হবে, তাহলেও কিন্তু ভুল, কারণ ওখানে কিন্তু বলেনি একবারও যে তোমাকে ওটা প্রধান অক্ষের সমান্তরাল নয়। প্রধান অক্ষের সমান্তরাল যেমন বলেনি, প্রধান অক্ষের সমান্তরাল নয় সেটাও বলেনি। তাহলে এক্স্যাক্ট উত্তরটা কিন্তু এক কথায় হবে এটাই, যে ফোকাস তলে গিয়ে মিলিত হবে। সেটা ফোকাস তলে মুখ্য ফোকাসও আছে, গৌণ ফোকাসও আছে, সবাই আছে। এবার তুমি কীভাবে ফেলছো তার উপর নির্ভর করছে, অর্থাৎ সেখানে গিয়ে মিলিত হবে। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও এই গৌণ ফোকাস হয়। সেই গৌণ ফোকাসটা হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো যে যদি অবতল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল যদি নয়, এরকম যদি কোনো রে ফেলি, তাহলে দেখা যাবে যে সেই রেটা ওই ফোকাস তলটি কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, ঠিক আছে, এই দিকের, কারণ ওখানে তো মিলিত হওয়ার ব্যাপার নেই, অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে সেই তলটাকে আমি কিন্তু তখন গৌণ ফোকাস বা সেই তলটাকে ফোকাস তল বলবো। এবং সেই যে ফোকাস বিন্দুগুলো, অসংখ্য বিন্দু আমি পেতে পারি সেরকম, সেইগুলো কিন্তু গৌণ ফোকাস বলবো। তো গৌণ ফোকাস অসংখ্য হতে পারে, গৌণ ফোকাসের সংখ্যা কত হতে পারে। মুখ্য ফোকাস কিন্তু একটা, এক্স্যাক্টলি একটাই পয়েন্ট, এটা কিন্তু তুমি পাল্টাতে পারবে না কোনো লেন্সের ক্ষেত্রে। মুখ্য ফোকাস একটাই, কিন্তু গৌণ ফোকাস অনেক হতে পারে, ঠিক আছে? তাহলে এই আছে আমাদের আলোচনার বিষয় লেন্স সম্পর্কে। নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে লেন্সের মাধ্যমে কিভাবে প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে মুখ্য ফোকাস যে বিন্দু এবং যে আলোক কেন্দ্র, এদের মধ্যে যে দূরত্বটা, ও নাম দিয়ে যদি, এই দূরত্বটাকে বলা হয় কিন্তু ফোকাস দূরত্ব, ঠিক আছে? ফোকাস দূরত্ব বলা হয় এটাকে। এটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আমার নেক্সট ক্লাসের ক্ষেত্রে, কারণ ওখানে আমি বারে বারে সেই জিনিসটাকে দেখাবো। তো এই দূরত্বটাকে কিন্তু ফোকাস দূরত্ব বলা হয়। ফোকাস দূরত্বে আমরা মূলত যখন উত্তল লেন্সে কোনো কাজ করি, আমরা ফোকাস দূরত্বেই সেই জিনিসটাকে রাখার চেষ্টা করি, ঠিক আছে?
ফোকাস তল, ফোকাস দূরত্ব সবই আলোচনা করা হলো। তোমরা ভালো করে পড়ো। এই জায়গাটা দেখো থিওরির ব্যাপার, খুব ভালো করে বুঝতে পারছো যে এটা ভালো করে একটু পড়তে হবে এবং সংজ্ঞাগুলোকে মনে রাখতে হবে। প্লাস ছবিটা অবশ্যই, আলোর ক্ষেত্রে কিন্তু ছবি একদম মাস্ট, আমি যেটা বারে বারে তোমাদের ক্লাসে বলি। বেশ, থ্যাংক ইউ।